এই অফিসে আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি, আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে, আর আপনি কিনা বিনা নোটিশে অফিস থেকে একেবারে উধাও। আপনি কি জানেন আপনার জন্য সব লেনদেন বন্ধ? আচ্ছা, কি হয়েছিল আপনার বলেন তো? কি আছে ব্যাগের মধ্যে? হ্যাঁ, কোনো অবৈধ জিনিসপত্র নাই তো? বুঝো কিন্তু কি আছে, কি কথা বলো না কেন? ব্যাগে মোবাইল। ভাই কি কি হয়েছে? কি আপনি কি জানেন ভাই? আপনি এখান থেকে জান? না না, আমি তো যাবই, বাসে চড়ে সোজা বাড়ি চলে যাব। কিন্তু বুঝতেই তো পারেন ঢাকা শহরে বাসে চড়াটা এখন সকাল সন্ধ্যার একটা যুদ্ধ। ভাই এত কিছু বোঝানোর দরকার নাই, আমাদের কাজ করতে দেন। আপনি ওই দূরে গিয়ে দাঁড়ান, এখানে দাঁড়াইলে সমস্যা আছে। কেন ভাই, এখানে কেন দাঁড়ানো যাবে না? সমস্যাটা কোথায়? রাস্তাঘাটে এমন সাইনবোর্ড চোখে পড়েছে যে এখানে পার্কিং নিষেধ, কিন্তু রাস্তাঘাটে দাঁড়ানো নিষেধ এরকম লেখা তো কখনো চোখে পড়েনি ভাই। দেখেন ভাই, আপনাকে দেখে ভদ্রলোক মনে হচ্ছে, কিন্তু আমরা চাইতেছি না আপনার সাথে খারাপ ব্যবহার করতে। আপনি জানতে চান? না না, কেন আমি কেন যাব? আমি কেন জানতে পারবো না? ভাই স্যার দেখেন না, এই ভদ্রলোককে কখন থেকে বলতেছি এখান থেকে যেতে, সে উল্টারও ঘাটতারামি করতেছে, বলতেছে যে সরবে না। না, আমি তো একবারের জন্য বলিনি যে আমি এখান থেকে সরবো না। আমি জানতে চাচ্ছি এখানে দাঁড়ানো যাবে না কেন? ভাই আমাকে কেন ঝামেলা করছেন? জান না, ওদেরকে ওদের ডিউটি করতে দেন। জানেন তো রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়া কিন্তু বড় একটা অপরাধ। এই অপরাধে আপনার বড় ধরনের কোনো শাস্তি হতে পারে। যান, আপনার কাজে যান, বাসায় যান। কিন্তু আমি এখানে কেন দাঁড়াতে পারবো না এটা জানতে চাচ্ছি। দেশের কোন আইনে এই কথা লেখা আছে যে স্বাভাবিক অবস্থায় দেশের কোনো নাগরিক কোনো জায়গায় দাঁড়াতে পারবে না? এটা আমি জানতে চাচ্ছি, কোথায় লেখা আছে এটা? আপনি আমাকে বলেন, বলেন আপনি। উত্তম, স্যার এক কাজ করো, ওনার সাথে তর্কে গিয়ে লাভ নেই। ওনাকেও সাথে নিয়ে নাও। কয়দিন ভাইটা আমার জেলখানে ঘুরে আসো। আসো, চলেন চলেন চলেন। আপনি একটু আইন শিখাইতে নিয়ে যাইতেছে ভাই। চলেন একটু। আসেন না ভাই, একটু আমার অপরাধটা কি? আরে একটু থানা গিয়ে আমি কিন্তু প্রেসে জানাবো। আমি কিন্তু মানবাধিকার সংস্থাগুলোকে আমি কিন্তু জানিয়ে দেবো। আপনারা এভাবে আমাকে নিয়ে যেতে পারেন না। চলেন ছাড়েন। না না না, এই কি? আপনি ছাড়েন। কি হলো? 8টা বাজছে, এখনো আসে না কেন? 6টার মধ্যে চলে আসে মানুষটা। ঝামেলা হয়নি তো? ফোন বন্ধ কেন? আরে কি, ফোনটা কেন বন্ধ? হ্যালো, হ্যাঁ রহমান ভাই। জি জি। এই, এদিকে এসো। চলো, স্যার তোমারে সাইডে দিতে বলছে। তোমার কপাল ভালো, কোর্টে যাওয়া লাগলো। আসো। তোমার মোবাইল।
মানি ব্যাগ, হ্যান্ড ব্যাগ আর এই শার্ট। যে অন্যায় অবিচার আমার প্রতি করা হলো, আমি এটার বিচার দিতে চাই আপনাদের অফিসার সাহেবকে। নিশ্চয়ই উনি এটার সুবিচার করবেন, আর তা যদি উনি না করেন আমি এটা প্রেস ক্লাবে যাব, আমি প্রেস কনফারেন্স করব, আমি মিটিং করব, আমি মানবাধিকার সংস্থাগুলোকে আমি জানাবো যে আমার প্রতি এই অবিচার করা হয়েছে। আরে ভাই জান তো, জ্ঞান জান করেন না, জান তো জান। না না আমার আরে আসেন। আজম মাল ধরে আনছে, খালি কয় মানবাধিকার কনফারেন্স, প্রেস কনফারেন্স। আরে পাগল 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 ছাড়া আর কিছুই না। আরে কি আশ্চর্য, আপনারা আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আপনি কাল থেকে আমার সঙ্গে এরকম অন্যায় আচরণ করছেন। শোনেন, আমাকে বলতে দিন, আমি অফিসারের সঙ্গে দেখা করবো, আমি তাকে জানাবো আমার এই হচ্ছে বিচার, আপনারা অন্যায় আচরণ করছেন আমার সঙ্গে, এটা হতে পারে না। আমি কিন্তু প্রেস কনফারেন্স করবো, আমি বলে দিলাম, আমি কিন্তু মানবাধিকার সংস্থাগুলোকে আমি জানাবো, আমি বলে দিচ্ছি। আমি কিছুতেই এটা আমি ছেড়ে দিতে চাই না, আমাকে যেতে চান। না না না, আপনারা আমাকে, আরে ভাই আপনি শান্ত ভাই। কি আশ্চর্য, আপনারা আমাকে এভাবে নিয়ে যেতে পারেন না। ভাই, কোনো চাকরি খায়েন না, নাগরিকের ভাই, এই অধিকার নাই যে আপনি রাস্তায় দাঁড়াতে পারবেন না, এটা আমার মৌলিক অধিকার। কোনো মৌলিক অধিকার একটা রাস্তায় দাঁড়ানো কি এক যন্ত্রণা, স্যার তো দেখাই করতে চায় না এই পাগলের সাথে। আমাকে যেতে হবে। আপনি শুনেন, বাংলাদেশের নাগরিকদের এটা মৌলিক অধিকার, যে কোনো জায়গায় যে কোনো স্থানে সে দাঁড়িয়ে থাকতে পারে, তার কোন নিষেধাজ্ঞা নেই। এই বিষয়ে আপনারা ছাড়েন তো, আমাকে আমি দেখা করবে ওনার কাছে। আচ্ছা আচ্ছা ভাই, ছাড়েন আপনি, আমাকে ভাই, ছাড়েন থামেন আপনি। না না, আপনার হাত ছাড়েন না। কি বিষয় কি আপনার? কি বিষয় কি আপনার? ভাই 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 ভাই, চাকরিটা খাই না, আপনি একটু দাঁড়ান, আমি স্যারকে একটু জিজ্ঞাসা করে আসি। স্যার, ওই লোকটা কিছুতেই থানা থেকে যাচ্ছে না স্যার। যতবারই বের করে দিচ্ছি ততবারই সে ফিরে আসতেছে আর বলতেছে আপনার সাথে দেখা করতে চায়। দেখা করতে না দিলে নাকি সে প্রেসকে জানাবে, মানবাধিকার সংস্থাকে জানাবে। স্যার সোজা হাজতে বলে রাখো, যাও। আর এসব ছোটখাটো ব্যাপারে আমাকে বলো না, যাও। ওকে স্যার। আমি আমার গায়ে আপনারা হাত দিচ্ছেন, আমাকে অন্যায় করছেন আপনারা আমার সঙ্গে। আমি প্রেস কনফারেন্স করবো, আমি এটার বিচার চাই, আমি মানবাধিকার, আমি প্রেস ক্লাবে আমি মিটিং করব, আমি মানবাধিকার সংস্থাগুলোকে আমি আপনাদের অন্যায়ের কথা আমি অবশ্যই জানাবো। এটা ঠিক না। আপনারা আমার সঙ্গে যেটা করছেন সেটা আমি প্রতিবাদ জানাচ্ছি। এটা একদম অন্যায়। বাংলাদেশের যে কোনো রাস্তায় যে কোনো নাগরিক যে কোনো সময় দাঁড়িয়ে থাকতে পারে, এমনকি দৌড়াতে পারে, এটা মানুষের মৌলিক অধিকার। আপনারা তার মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছেন, আপনারা সংবিধানের বিরোধিতা করছেন, আপনারা সংবিধানকে মানছেন না। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। জি স্যার। স্যার, ওই ন্যায় বিচারে কোয়ালিটি কি করবো স্যার? তখন থেকে সেই যে বক বক শুরু করছে, এখনো একই কথা বলছে। স্যার,
তার নামে তো কোনো মামলা দেওয়া হয়নি। আপনি বললে একটা পাসানি মামলা দিয়ে দিই স্যার। না না, ঝামেলা করার দরকার নেই। ওকে এক কাজ করো, ওকে একটা পাগলা গারদে পাঠিয়ে দাও, আর ও যে এলাকায় থাকে সেই এলাকার থানাকে ইনফর্ম করে দাও। আমার মনে হয় লোকটা একটু মাথায় ঝামেলা আছে। আসলে বিষয়টা হচ্ছে উনি তো সাধারণ মানুষ, আর দেখোই তো কত ঝামেলার মধ্যে থাকে। এসব সাধারণ বিষয় নিয়ে মাথা কামালে চলবে নাকি? আপাতত মেন্টাল হসপিটালে পাঠাও, ওনার মাথাটা ঠিক হওয়া দরকার। জি স্যার, আমি ব্যবস্থা নিচ্ছি। জি ভাইয়া। না ভাইয়া, এখনো তো কোনো খবর পাইনি, ফোন তো এখনো বন্ধ। জি, হাসপাতালে? আমি তো এখানে আশপাশে হাসপাতালে সব জায়গায় খোঁজ নিয়েছি। জি, না 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 ভাইয়া, আসতে হবে না। জি জি, ঠিক আছে। জি জি জি, আসসালামু আলাইকুম। হ্যালো, জি 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 জি, আমি ওনার মিসেস বলছি। কি বলেন? জি, আমি আমি এক্ষুনি আসতেছি। এই রিক্সা, যাবেন? পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য ওনাকে আটক করা হয়েছে। ওই থানার ওসি সাহেব খুব ভালো লোক ছিলেন, তাই তিনি মামলা করেন। আমার হাতে বলে ঠিকই মামলা করে দিন। ওনাকে এতবার বলা হয়েছে আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন, আপনি চলে যান, পুলিশের কাছে বাধা দিবেন না। তারপরও তিনি ঘাটতারামি করে ওখানে দাঁড়িয়েছিলেন। এটা কোনো সুস্থ লোকের কাজ বলেন? এরপর ওনাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে, নিয়ে যেয়ে তাকে ছেড়ে দিয়েছে। তিনি যাবেন না, বারবার বলার পরেও তিনি আবার চলে আসছেন। উনি এখন কোথায় আছে? আমি কি একটু দেখা করতে পারবো? দেখা তো করতে পারবেনই, তার জন্যই তো আপনাকে ডাকলাম। মানসিক হাসপাতালে আছেন। এমন পাগল লোককে নিয়ে যে কিভাবে সংসার করেন। আসুন প্লিজ বসুন। আচ্ছা বলুন, আপনার জন্য কি করতে পারি? তোমাকে না ওরা ওখান থেকে চলে যেতে বলছে, তারপর ওখানে দাঁড়াচ্ছিল কেন বলো তো? জেদ করে কি লাভ? আমি মানলাম যে তোমাকে পুলিশে ধরে নিয়ে গেছে, তারপরে তো ওরা তোমাকে ছেড়েই দিছিল। তুমি জেদ করে কেন ওখানে দাঁড়াচ্ছিল আমাকে একটু বলো তো? কোনো মানে আছে? তোমার কোনো ধারণা আছে গত 24টা ঘন্টা আমি কিরকম টেনশন করছি তোমার জন্য? তুমি কেন এরকম করলা? পাগলের চিকিৎসা করতেছি তোমার, এগুলো শুনতে আমার ভালো লাগতেছে? জানো, ওরা আমাকে
অনেক মেরেছে। বিশ্বাস করো, আমি কোনো অপরাধ করিনি। আর শুধু সত্যটা জানতে চেয়েছি। সত্য বলাটা কি অপরাধ? তাহলে তো পৃথিবীর সমস্ত সত্যবাদী লোকরাই পাগল। অনেক মেরেছে ওরা। তুমি কেঁদো না। তুমি কাঁদলে কিন্তু আমারও কান্না পাচ্ছে। আমি মন থেকে বলছি, এই অন্যায়ের শাস্তি ওরা পাবেই। কারণ প্রকৃতি অন্যায় কখনো সহ্য করে না। প্রকৃতি এই অন্যায়ের শাস্তি ওদেরকে দেবে। তোমাকে এত সত্যবাদী হতে কে বলছে বলো তো? তাহলে কি প্রশ্ন করা যাবে না? না, অপরাধ। তুমি জানো তো এই শহরে অনেক কিছু না দেখে না বলে থাকতে হয়। তুমি কি জানো না? তারপরেও কেন এগুলা করো তুমি? কিন্তু আমি তুমি যদি এখানে মরে পড়ে থাকো না, তারপরেও কেউ খবর নিবে না। এইটুকু কি তুমি জানো না? এটা মিথ্যার শহর, অবিশ্বাসের শহর। এই শহরে কোনো বিশ্বাস নাই। আমাদের সত্যবাদীদের কোনো দাম নাই। তুমি তো জানো এই কথা। আর তুমি ঢাল নাই, তলোয়ার নাই, কি দ্বিধাবোধে গেছিলা? তুমি আমার কথা দাও, তুমি আর কখনো কোনো কিছু নিয়ে কথা বলবা না। কথা দাও, কিচ্ছু আর কখনো তুমি বলবা না। তুমি ছাড়া যে আমার কেউ নাই, কোনো অবলম্বন নাই, এটা কি তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি একদম অন্ধ বধির হয়ে যাব। খুশি তো? হ্যাঁ খুশি। আমার আর কিচ্ছু লাগবে না। আমি শুধু তোমার নিয়ে থাকতে চাই। চলো উঠো, এখন আবার থানায় যেতে হবে। থানায় যাবে কেন আবার? আমি ওখানে যাব না। আর কথা বলো না তো, চলো, যা বলছি তাই শুনো, উঠো। জি মানে আসলে বলতে চাচ্ছিলাম, আমরা তো চাকরিজীবী মানুষ, সারা জীবন আমাদেরকে চাকরি করেই চলতে হবে। যদি তার নামে একটা নো অবজেকশন লেটার লিখে দিতেন, তাহলে আমাদের জন্য খুব উপকার হতো। সত্য কথাটা লিখে দিতে তো কোনো অসুবিধা নেই। আমরা তো আর চোর ডাকাত না। আপনারা আমাকে বিনা কারণে আটকে রেখেছেন এবং আমি পাগল না, এই কথা দুটো দু লাইনের সুন্দর করে লিখে দিলে তো হয়ে যায়। সরি ম্যাডাম, না এসে পারলাম না। দেখলেন তো, আপনি তো বললেন যে ওনার কোনো মানসিক সমস্যা নেই। বুঝতে পেরেছেন তো? আর আপনাকে তো আমি বলেছি যে আমাদের থানা থেকে আমরা কোনো মামলা দেইনি। সো এই ধরনের চিঠি লেখার এখতিয়ার তো আমার নেই। আচ্ছা আপনি তো জানেন আসল ঘটনাটা কি, কি সত্য আর কি মিথ্যা আপনি তো জানেন ভালো করে। দেখুন, আমার একটা মিটিং আছে, আমি একটু ব্যস্ত আছি। প্লিজ আপনারা দয়া করে যদি আমি সারাক্ষণ শুধু নীতি নীতির কথা বলে কি হবে? হ্যাঁ কি হবে শুনি? ক্ষতিটা কার হলো? একমাত্র তোমারই তো হলো না? জীবন থেকে তোমার 2টা দিন চলে গেল না? তুমি কিন্তু সেই তখন থেকে আমাকে একতরফা বকে যাচ্ছ, এটা ঠিক না। ঠিক বেঠিক আমি কিচ্ছু জানি না। আমি শুধু একটা কথাই জানি যে তুমি বুঝো না কোনটা ঠিক। যদি আজকে বুঝছি তাহলে এরকম অপমানিত হতে হতো না আমাকে। জীবনে কোনো কিচ্ছু আমাকে দিতে পারো নাই, এখন একটা নতুন একটা জ্বালা হয়েছে, আমার আর ভালো লাগে না। বলেন কি? আগে ইনফর্ম করেননি কেন? ইনফর্ম করার কোনো সুযোগ ছিল না স্যার। স্যার বিশ্বাস করেন, আমি মিথ্যা কথা বলছি না। এই যে এখানে সমস্ত কাগজপত্র আছে, আমি সমস্ত কাগজ নিয়ে এসেছি স্যার। আর গত দিন যে আমি আসিনি তার ছুটির অ্যাপ্লিকেশনটাও স্যার এখানে আছে। ঠিক আছে, দেন, যান যান, এবার কাজে যান। মেনি মেনি থ্যাঙ্কস স্যার। আমি জানতাম
আপনি আমাকে কিছুতেই ভুল বুঝবেন না, অন্য কেউ ভুল বুঝতে পারে। গেলাম স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খবরটা শুনেছেন? কি খবর বলেন তো? আরে ওই যে 6 মাস আগে যে ছেলেটা অ্যাকাউন্ট এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছে, ওর আজকে প্রমোশন হয়েছে, স্যালারিও ডাবল হয়ে গেছে। আর আপনি 8টা বছর ধরে এই একই পোস্টে আছেন এই অফিসে। আপনি কি কম কাজ করেন? আপনার মতো লোক এই অফিসে দুটো খুঁজে পাওয়া যাবে না, অথচ আপনার স্যালারিও বাড়ছে না, প্রমোশনও হচ্ছে না। বাদ দেন এসব আলাপ। ওই ছেলের হয়তো যোগ্যতা আছে, সেজন্য পেয়েছে। আমার যোগ্যতা নেই। অফিস যখন মনে করবে তখন সমস্ত কিছুই বাড়াবে, প্রমোশন হবে। আমি এমনি চিন্তা করতে চাই না। এসব যোগ্যতার কথা রাখেন, দরকার হচ্ছে খাঁটি সরিষার তেল। যত বেশি তেল মাখাবেন তত তাড়াতাড়ি আপনার বেতন বাড়বে আর প্রমোশন হবে। আরও আছে, যদি সাপ্লাই দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই। ভাই, আমি দুদিন অফিসে অনুপস্থিত ছিলাম। আমি একটু কাজ করতে চাই, অনেক কাজ জমা পড়ে আছে। এটা কিছু হলো? আমি আরো অপেক্ষা করে আছি যে আপনার সাথে ওই মসজিদের দোকানে চা খেতে যাব। হবে হবে। ভাই, একটু কম কাজ করেন, কাজ কম করেন আর আওয়াজ বেশি দেন, তাহলেই মঙ্গল। আফসার সাহেব, স্যার, আপনি বাসায় চলে যান, মাসখানেক ছুটি কাটান। আমি ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি, ওনারাই আপনাকে ছুটিতে যেতে বলেছে। স্যার, আমার তো এখন ছুটির দরকার নেই। আমি তো স্যার সুস্থ এখন। কে বলেছে? আপনি যে পেপারসগুলো আমাকে জমা দিয়েছেন তাতে তো কিছু লেখা নেই। এনিওয়ে, আপনি বাড়িতে চলে যান। আমি জানতাম কোনো না কোনো একটা ঝামেলা হবে। আমি বুঝতে পারছিলাম যে চাকরিটা যাবে, নতুন কোনো গল্প না। আমি আগেই জানতাম। নাও এখন বসে বসে খাও, এখন বউয়ের কামাই খাও। আমার প্রতি এটা অন্যায় করা হয়েছে। আমাকে অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়ার কোনো অধিকার তাদের নেই। দে হ্যাভ নো রাইটস। এখানে রাইটস এর কিছু নাই। একটা কোম্পানির অ্যাকাউন্টেন্ট কিন্তু কখনো পাগল রাখতে পারে না। ওরা পারে, তারা তাদের হিসাবটা কিন্তু সুন্দর বুঝে নিয়েছে। বুঝে নিই হলো কে জানো? সেটা তুমি। আফসোসটা তো আমার ওখানে যে তুমিই বুঝলে না যে তোমার কি করা উচিত কি করা উচিত না। বড় বড় খালি নীতির কথা, সারাক্ষণ খালি নীতির কথাই বলো তুমি, আর কোনো কিছু করা লাগবে না। তোমার যে দৌড়, তোমার যে সার্টিফিকেট, আমি খুব ভালো করে জানি যে এই সার্টিফিকেটে কোনোদিন কেউ চাকরি দিবে না। এখন নাও বসে বসে খাও। কি হলো, খাবার খাবে না? আমার খিদে লাগলে খেয়ে নেব। তুমি খাবার ঢেকে রেখে দিও। বাহ, আমার হয়েছে যত জ্বালা। কোথায় ভাবলাম যে এখন একটু শান্তি করব, না উনি চাকরি ছেড়ে বসে থাকলেন। চিন্তা করলে বলো তো? এভাবেই বসে পার করে দেবে জীবনটা? একটু নড়াচড়া করো।
চেষ্টা তো কম করছি না। আজকাল চাকরি পেতে যোগ্যতা ছাড়াও অন্য আরো কিছু দরকার হয়। ওগুলো তোমার দ্বারা হবে না। অন্তত পক্ষে সকালবেলা উঠে যদি আমার সাথে একটু নাস্তাটাও বানাও, তাও তো আমার একটু শান্তি হয়, তাই না? অফিসে আমি তাড়াতাড়ি যেতে পারি। যাই হোক, দরজাটা লাগাও। আর যদি সম্ভব হয় তাহলে একটু ভাতটা করে রেখো, বাকিটা আমি রাতে এসে করবো। আসি। দোস্ত, আমি আফসার। ভালো। তোরা তো এখন ব্যস্ত মানুষ, বিখ্যাত মানুষ। না না, তাই না? আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ভালো। দোস্ত, তোর সাথে দেখা করা খুব জরুরি দরকার ছিল। কোথায়? হ্যাঁ হ্যাঁ, আমি চিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি চলে আসবো। ওকে দোস্ত, থ্যাংক ইউ। তোর কি অবস্থা বল? মানে তোর বউ বাচ্চা পরিবার সব ঠিকঠাক আছে তো? আর বউরা সবসময় খুব ভালোই থাকে। আচ্ছা শোন, একটা কাজের কথা বলি। আমার কাছে খুব ভালো একটা চাকরির অফার আছে। একটা গ্রুপ অফ কোম্পানি, তারা দীর্ঘদিন ধরেই একজন অ্যাকাউন্টস অফিসার করছে, কিন্তু সমস্যা হলো একটা জায়গায়, তারা সিএ করা একজনকে চাচ্ছে। তোর তো আবার সিএ করা নেই। তাহলে আমার মনে হয় যে এই চাকরির বিষয়টা মাথা থেকে বাদ দেবে। তুই অন্য কোথাও একটু দেখ, সিরিয়াসলি দেখ। মানে তোকে বলতে তো লজ্জা নাই, আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। হাতে যা ছিল তা দিয়ে টেনে টুনে এই মাসটা চলতে পারে। আগামী মাস থেকে কিন্তু মহাবিপদের মধ্যে পড়ে যাব। কি বলিস? এত বাজে অবস্থা তোর? আচ্ছা, বিকল্প একটা বুদ্ধি অবশ্য আছে। মানে দেখ, আমি তোকে যতটুকু চিনি, তোর সম্পর্কে যতটুকু জানি, তাতে করে যদি কেউ অ্যাকাউন্টিং ভেজে খেয়েও আসে, তারপরও তোর আশেপাশে দাঁড়ানোর মতো যোগ্যতা খুব কম সংখ্যক মানুষেরই আছে। তুই একটা কাজ করবো, তুই ইন্টারভিউটা ফেস কর, বাকিটা আমি দেখবো। তো আমি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, আমার তো সিএ সার্টিফিকেট নেই। ঠিক আছে, সার্টিফিকেট নেই সেটা কোনো সমস্যা না, তো করতে আমারও করেছে। সার্টিফিকেট আমি বানিয়ে দেবো, ওইসব আজকাল মিল খেতেও পাওয়া যায়। না রে বন্ধু, আমাকে দিয়ে কোনো ধরনের প্রতারণা বা অসৎ কাজ হবে না রে। মানে আমি ওসব পারি না, একদম দম আটকে মরে যাব। তুই অন্য কোনো ব্যবস্থা আছে কিনা, অন্য কোনো উপায় আছে কিনা সেটা দেখ। সততা, নীতি, এসব নীতি আর সততা এগুলো ধুয়ে কি পানি খাবি? হ্যাঁ, তোর সঙ্গে যারা ছিল প্রত্যেকের এই ঢাকার শহরে ফ্ল্যাট আছে, গাড়ি আছে, আর তুই আমাকে কি গল্প শোনালি যে তোর বাজার করার টাকাটা পর্যন্ত নেই। জীবনে চলতে গেলে টাকা, টাকাটা সৎ পথে কখনই আসে না। টাকা উপার্জন করতে গেলে হাতটা ময়লা করতে হয়। টাকার গায়ে যেরকম ময়লা থাকে, ওই ময়লা টাকা ধরতে গেলে হাতটাও ময়লা করতে হয়। কি হবে এত টাকা দিয়ে? কদিন পর তো মরেই যাবো। উঠে রে তাহলে। হ্যাঁ, আসি। অনেস্টি, সৎ, এসব মাল এখনো আছে নাকি? তোমার রান্না তো অনেক মজা, আগে বলো নাই কেন? তাহলে তো তোমাকে আরো বেশি বেশি রান্না করাইতাম। চলো একটা রেস্টুরেন্ট দিয়ে দিই। ঢাকা শহরে এখন রেস্টুরেন্টের ব্যবসা সবচেয়ে রমরমা। তাহলে তো খুবই ভালো হয়। তুমি ক্যাশিয়ার, আমি বাবুর্চি।
আচ্ছা শুনো, এই মুক্তাদির ভাইয়ের কথাটা একটু খেয়াল করো। এমন কোনো কিন্তু খারাপ কিছু বলে নাই। আমাদের দেশে সততার দাম নাই, সেটা তো তুমি তোমার চেয়ে ভালো তো আর কেউ বলতে পারবে না, তাই না? দেখলা তো কি হয়। আর তাছাড়া সার্টিফিকেট এগুলো তো একটা ফর্মালিটি। এই যে চাকরিটা যখন পাবা বা ইন্টারভিউর জন্য যাবা, তখন যে সার্টিফিকেটটা জমা দিবা, এরপরে কি আর কেউ খোঁজ নিবে বলো? আর তো কেউ খোঁজ নিবে না। আমার পক্ষে কোনো ধরনের 2 নম্বরই করা সম্ভব না। এটা একটা ক্রাইম, আর তুমি কিন্তু আমাকে ক্রাইম করার জন্য যথেষ্ট উৎসাহ দিচ্ছ। হ্যাঁ দিচ্ছি। কেন দিচ্ছি জানো? কারণ 2 দিন পরে দেখবা আমি বাসার বাড়ি বুয়ার কাজ করতেছি, আর তুমি রিক্সা টানতেছো। তুমি কি এটা করতে চাও? আমি মাটি কেটে তোমাকে খাওয়াবো, তারপরও আমি নিজেকে বিক্রি করব না, আমি কোনো অপরাধ করব না। কি সুন্দর নীতি কথা! তোমার এই নীতি কথা শুনতে শুনতে না আমি টায়ার্ড হয়ে গেলাম। পারবা না কেন তুমি? হ্যাঁ, আমাকে একটা কথা বুঝিয়ে বলো তো, পারবা না কেন? না পারার কি আছে? তুমি কি ভিন গ্রহের কোনো প্রাণী নাকি যে সবাই যেটা পারে তুমি সেটা পারবা না? আর সারাক্ষণ খালি তোমার সততার কথা এগুলো কি করতেছো জানো আজকাল? এগুলো একটা ভণ্ডামি। সততার কথা তো না, আজকাল একটা ভণ্ডামি করতেছো তুমি। কি? আমি ভণ্ডামি করছি? হ্যাঁ। এত বড় সাহস তোমার! সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি। আমার আসলে 2 মিটিং ছিল। বসুন বসুন। না, কোনো সমস্যা নেই, আমার কোনো তাড়া ছিল না। থ্যাংক ইউ। চা কফি কিছু খেয়েছেন? জি। তাহলে কাজের কথায় আসি। আমার বন্ধু মুক্তাদির, ওকে আমি বলেছিলাম আমাদের অফিসে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দরকার। ও বলল যে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে আপনার নাকি অনেক সুনাম আছে, তাই আপনাকে ও পাঠিয়েছে। আপনার সিভি, সার্টিফিকেট এগুলো এনেছেন? জি, এখানে সব আছে। কবে জয়েন করতে চান? কালই। আচ্ছা, ঠিক আছে। আমি আমার বিয়েকে বলে দিচ্ছি। আসুন, পরিচয় করে দিই। ইনি হচ্ছেন আফসার সাহেব। একটা জয়েনিং লেটার তৈরি করুন, উনি আমাদের এখানে অ্যাকাউন্টেন্ট হিসাবে জয়েন করবেন। এগুলো হচ্ছে তার সিভি, সার্টিফিকেট, এভরিথিং। এই নিন। আলহামদুলিল্লাহ, তোমার চাকরি হয়েছে না? আমি জানতাম তোমার চাকরিটা হবে।
দেখছো আমি বলছি না আসো। আগের অফিসের চেয়ে এখানে 3 গুণ স্যালারি বেশি। আমি ভাবছি যে সামনের মাসে অফিসের কাছাকাছি সুন্দর দেখে একটা ফ্ল্যাট নিয়ে নেব, তাতে তোমার কষ্ট আর হবে না। আল্লাহ রহমত, যা করে আল্লাহ ভালোর জন্য করে। দেখছো না চাকরিটা আগেরটা না গেলে কি এটা পাইতা? তোমার যোগ্যতা দিয়ে তুমি সবকিছু পেয়ে। তাহলে তো ওই পুলিশ বাহিনীর সদস্যদের একটা ধন্যবাদ দেওয়া উচিত। ওরা আমার সাথে এরকম খারাপ ব্যবহার করেছিল, হেনস্থা করেছিল বলেই তো আমার আগের চাকরিটা চলে গেল, এবং আগের চাকরিটা না গেলে তো আর আমি এই নতুন চাকরিটা পেতাম না, এত ভালো একটা চাকরি। তুমি কি এখন খাবে, ফ্রেশ হবে নাকি? শোনো, তোমার সাথে সেদিন খুব খারাপ ব্যবহার করে ফেলেছি, মনে কষ্ট রেখো না। পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি, পরে ভুলে গিয়েছি। সেই জন্য মানুষ কি বলে জানো, যখন অভাব আসে জানালা দিয়ে সব ভালোবাসা পালিয়ে যায়। বুঝতে পেরেছি, সেই জন্যই হয়েছিল। আমি চাই তুমি সব সময় এরকম হাসি খুশি থাকো, আর তোমাকে এরকম হাসি খুশি রাখার জন্যে আমি সব কিছু করতে পারি। কিন্তু 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 আমি চাই না যে আমার জন্য তুমি অসৎ উপায়ে কোনো টাকা কামাও। আমি সেটা চাই না। আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। আমিও না। ওয়েলকাম টু আওয়ার হোম। এই সব কিছু ঠিকঠাক তো? ঠিক আছে স্যার, সব গুছিয়ে রেখেছি স্যার। If you need any help, please knock me. Thank you, sir. Welcome. Okay then, enjoy the time. Welcome party. Carry on. তোর লজ্জা নেই, তোর নীতি নেই, তুই এটা মুখস্থ কর। সৎ স্বর্গে সর্বনাশ, অসৎ স্বর্গে স্বর্গবাস। তুই একটা ফ্রড, তুই একটা ফ্রড, তুই একটা ফ্রড।
ব্যক্তিত্বহীন মানুষ শুধু কথাটা করতে পারে, আর যার ব্যক্তিত্ব বলে কিছু নেই সে তো পথের কুকুর। তুই একটা ভণ্ড, তুই একটা কুকুর। খাওয়ার পেলে তুই নীতি বদলাস। তুই একটা ফ্রড, তুই একটা ফ্রড, তুই একটা ফ্রড। তোর লজ্জা নেই, তোর নীতি নেই, তুই এটা মুখস্থ কর। সৎ স্বর্গে সর্বনাশ, অসৎ স্বর্গে স্বর্গবাস। পর পর হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম। না, আপনাকে বললাম না ভাবি, সে যে কিরকম সৎ আপনি তো জানেনই। সেটা মাঝে মধ্যে আমি একটু বিরক্ত হই, সে কখনোই বিরক্ত হয় না। এটা তো ওর প্রাপ্যই ছিল ভাবি। হ্যাঁ, সে আমাকে সারাক্ষণই বলতো দেখো। না না, আসবো ভাবি, আসবো। হ্যাঁ, এই যে কাজের ঝামেলায়। আমাকে ক্ষমা করবেন স্যার, জানি এটা খুবই জঘন্য অপরাধ ছিল, কিন্তু তখন আমার আর করার কিছুই ছিল না। 1 মাসের বাড়ি ভাড়া আটকে ছিল, বাড়িতে চাল ছিল না। দিনের পর দিন স্ত্রী আমাকে খাইয়ে নিজে উপোস থাকত। এই দৃশ্যগুলো দেখতে আমার আর ভালো লাগছিল না, তাই বাধ্য হয়ে আমাকে এই প্রতারণার আশ্রয় নিতে হয়েছিল। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আমি অপরাধ বোধে ভুগতে থাকি। প্রথমে এই অপরাধ বোধ কম থাকলেও দিন দিন সেটা বেড়ে বড় হয়। আমি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছিলাম, আমার দম আটকে আসছিল, যেন আমি ফেরারি আসামি হয়ে অফিস করছিলাম। তাই বাধ্য হয়ে চাকরিটা ছেড়ে দিতে হচ্ছে। নকল সার্টিফিকেট দিয়ে চাকরি করে আমি যেন নরক যন্ত্রণা ভোগ করছিলাম। এই যন্ত্রণা থেকে আমি মুক্তি চাই। আপনার বিশ্বাস ভাঙার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার সামনে দাঁড়ানোর মুখ আর আমার নেই, ক্ষমা করবেন। সব ভেঙে ফেলবো আমি। এগুলো না সব অসৎ পয়সায় করা, এগুলো তো আমার সহ্য হবে না। আমি জানি তো সুখ আমার সহ্য হবে না। তুমি একটু শান্ত হও, তুমি শান্ত হও। ছাড়ো। আচ্ছা ঠিক আছে, এগুলো সব ভেঙে ফেলছো কেন? তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। আহা, আমি তোমাকে বলছি শোনো, আমি তোমাকে যা যা কমিট করেছিলাম আমার সমস্ত কিছু আমি তোমাকে করে দেবো, সব হবে, আমি তোমাকে বলছি। আর আমার অরিজিনাল যে সার্টিফিকেট আছে সেটা দিয়ে এর চেয়ে ভালো চাকরি আমি পাবো। তুমি না বলো আমাকে তুমি ভালোবাসো, আমার জন্য এতটুকু করতে পারলে না তুমি? এতটুকু কাজ, এর চেয়ে অনেক কষ্টের কাজ আমি তোমার জন্য করতে পারি এবং করব, আমি তোমাকে কথা দিচ্ছি। শোনো শোনো, আমার কথাটা শোনো। কিন্তু এই প্রতারণার অভিনয় এটা আমার পক্ষে করা একেবারে সম্ভব ছিল না। আমার মনে হচ্ছিল যে আমি মরে যাব। তুমি আমার সব স্বপ্ন ভেঙে দিলে, সব স্বপ্ন। শান্ত, তুমি কিছুই ভাঙেনি, আমাদের কিছুই ভাঙেনি। শোনো, সব হবে, সব হবে। আমি তোমাকে বলি, শোনো, পৃথিবী থেকে সততা এখনো উঠে যায়নি, এটা আমি বিশ্বাস করি, কিন্তু সততার পথটা খুবই কঠিন। আমি তৈরি আছি স্যার, আপনি আমাকে নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই স্যার। আপনি আমাকে যে শাস্তি দিতে চান আমি সেই শাস্তি মাথা পেতে নিতে রাজি আছি স্যার। স্যার ওর কোনো দোষ নেই, আমি ওকে দিয়ে করেছি, আমি ওকে জোর করে বলেছি মিথ্যা কথা বলতে। স্যার ওর কোনো দোষ নেই। না না স্যার, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। ও আমাকে বাঁচানোর জন্য এটা বলছে। আসলে তো চাকরি কে করেছেন স্যার? আমি করেছি আপনার ওখানে। সুতরাং যে এলিগেশন সেটা আমার বিরুদ্ধে স্যার, প্রতারণা আমি করেছি, ও না স্যার। ও আপনাকে এমনি এমনি বলছে আমাকে বাঁচানোর জন্য স্যার। ভাবি আপনি একটু চুপ করুন।
এত উতলা হচ্ছেন কেন? আগে একটু চা কফি কিছু খাই, ভেতরে গিয়ে বসি নাকি বলুন? চলো চলো। হ্যাঁ স্যার, আপনি বসুন, আমি 5 মিনিটের জন্য স্যার একটু বাইরে যাচ্ছি। কেন? কোনো দরকার নেই, আপনি বসুন তো। ভাবি আপনি বসুন, দাঁড়িয়ে আছেন কেন? আফসার সাহেব বসুন। আরে আপনাদের বাড়িতে আমি এক গ্লাস পানি খেলেই সেটা আমার জন্য মহামূল্যবান কিছু হবে। আপনাদের মতো একটা সৎ পরিবারের এক কাপ চাই তো আমার জন্য যথেষ্ট। স্যার আমি চিনি আনতে যাচ্ছিলাম, চিনি নেই বাসায়। আরে লাগবে না, আপনি বসুন না, আপনি বসুন। ভাবি বসুন। জি, একটু পানি দিন। আচ্ছা। আফসার সাহেব, আপনি কি ভেবেছিলেন বলুন তো? আপনি একটা রেজিগনেশন লেটার দিয়ে আসলে সেটা আমি অ্যাকসেপ্ট করব? দেখুন, আমার জীবনে আমি সার্টিফিকেটধারী অনেক বড় বড় হোমরা চোমরা চার্টার অ্যাকাউন্টেন্ট দেখেছি। সেই সকল বাঁকা বাঁকা চার্টার অ্যাকাউন্টেন্ট শত চেষ্টা করেও, বছরের পর বছর চেষ্টা করেও যে হিসেবে জট খুলতে পারেনি, আপনি মাত্র 3 দিনে সেটা ক্লিয়ার করে দিয়েছেন। ইটস জাস্ট লাইক এ ম্যাজিক। আহা, আপনি তো কাজ করছেন তাই না? আপনার সকল সার্টিফিকেট ধুয়ে আমি কি পানি খাবো? দেখুন আফসার সাহেব, আপনি আমার প্রতিষ্ঠানে জয়েন করার পর আমার যে সকল হিসাবে গরমিল ছিল সব মিটে গেছে। আপনি সব ক্লিয়ার করে দিয়েছেন। এক্সেলেন্ট, থ্যাঙ্কস ফর দ্যাট। আপনার মতো একজন সৎ নিষ্ঠাবান কর্মীকে তো আমি হারাতে পারি না, আর সেই জন্যই আপনাকে আমি নিতে এসেছি। চলুন। কিন্তু স্যার আমি আপনি খুব ভাগ্যবান, আফসার সাহেবের মতো একজন সৎ স্বামীকে পেয়েছেন। চলুন তাহলে আফসার সাহেব। আজকে না যাক, কালকে থেকে যাক। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আরেকটি কথা, আগামী মাস থেকে আপনাকে কিন্তু গাড়ি দেয়া হবে, আর স্যালারিটাও আমি বাড়িয়ে দিচ্ছি। ডোন্ট ওয়ারি। আমি খুব লজ্জিত, আপনাকে কিচ্ছু খাওয়াতে পারলাম না আজকে। ভাবি, আপনিও আমাকে লজ্জা দিবেন না, আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাব। আজ তাহলে চলি, আসি। কাল কিন্তু দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি কি বলেছিলাম? সত্যের জয় একদিন